নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি সহ বেশ কয়েকটি দাবিতে আন্দোলনের পরিকল্পনা করছে বিএনপি। আর এই আন্দোলনের লক্ষ্যে দলের নেতাকর্মীদের সক্রিয় করতে বিএনপি ধারাবাহিক বৈঠক করছে। এই তৎপরতাকে সাধুবাদ জানালেও বিএনপিপন্থী বুদ্ধিজীবী ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বিএনপিকে ম্যান বাদ দিয়ে আন্দোলনের জন্য লাঠি সোটা নিয়ে রাজপথে নামতে বলেছেন। তার মতে বিএনপির আন্দোলনের ডাক হচ্ছে অজু করে নামাজ না পড়ার মতন। খালেদা জিয়াকে মুক্ত করতে বিএনপি কিছুই করছে না বলেও অভিযোগ ডক্টর জাফরুল্লাহর। এদিকে খালেদা জিয়াকে দেশে সুস্থ করতে পারলে বিদেশে যাওয়ার প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন তুলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। এছাড়া বিএনপির ধারাবাহিক বৈঠককে ষড়যন্ত্রের রূপকল্প তৈরির গোপন বৈঠক আখ্যা দিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৩ বছর ধরে বিএনপির আন্দোলনের আহ্বান যেমন ব্যর্থ হয়েছে, বর্তমান প্রয়াসও তেমন ব্যর্থ হবে। আর অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি কোনো পূর্ণাঙ্গ সমাধান নয় মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আওয়ামী লীগ বিএনপির দ্বন্দ্বে জাতীয় পার্টির ভবিষ্যৎ উজ্জ্বল। কি চলছে এই সময় রাজনীতিতে, এই আলোচনায় আজ রাজকাহনে অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক SM কামাল হোসেন, যুক্ত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং আছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি MP। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকের রাজকাহনে। আমি বিএনপি রাজনীতি ধারাবাহিক বৈঠক এই সম্পর্কে যাবার আগে আপনাদের কাছ থেকে খুব সংক্ষেপে একটু যদি জানতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়েছেন। তিনি ইতিমধ্যে আমরা SDG অগ্রগতি পুরস্কার পেয়েছেন। তিনি জুয়েল অব দ্য ক্রাউন অব দ্য ডে হিসেবে আখ্যায়িত হয়েছেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জাতিসংঘে কথা বলছেন। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও জোর দাবি তুলেছেন জাতিসংঘের আলোচনায় এক অধিবেশনে। কালকে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে। জনাব হাবিবুর রহমান হাবিব, আপনার ছোট্ট মন্তব্য, মূল্যায়ন যদি জানতে পারি। সবার কাছেই খুব সংক্ষেপে এই বিষয়টা একটু জানবো। জনাব হাবিবুর রহমান হাবিব। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে ডিবিসি সম্মানিত দর্শক শ্রোতা, দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। দুই আলোচক বৃন্দ কামাল শুভেচ্ছা। আসলে আমার কাছে জাতিসংঘে এটা তো মিটিং তো প্রতি বছরই হয় এবং প্রত্যেকটা দেশের সরকার প্রধানরা সেখানে যান, সেখানে একটা ভাষণ দেন, এটা খুব স্বাভাবিক। আমাদের দেশের ব্যাপারটা হলো যে এবার একটু ভিন্ন। আমাদের দেশ এখন মহা সংকটে, কারণ আমাদের রোহিঙ্গা নিয়ে আমরা অনেক বড় সংকটে আছি। সেজন্য এবারে জাতিসংঘে ভাষণ, প্রধানমন্ত্রীর ভাষণ বা সবকিছু মিলে আমাদের অর্জনের কিছু বিষয় আছে যে আমরা আশা করব আমরা সরকারের এই সমস্ত যেগুলি গণবিরোধী সেগুলির আমরা বিরোধিতা করবো ঠিকই, কিন্তু রোহিঙ্গা সমস্যার সমাধান সরকার করে আসতে সক্ষম হোক, এটা আমি প্রত্যাশা করি, ব্যক্তিগত হবে আমি এটা প্রত্যাশা করি। এটা আমাদের জাতির। জি, জনাব হাবিবুর রহমান হাবিব, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারাও সেই সমস্যার সমাধানে সরকারের সফলতার জি ধন্যবাদ জনাব হাবিবুর রহমান হাবিব। আমার মনে হয় আমি জনাব শামীম পাটোয়ারি MP আপনার কাছ থেকে একটু ছোট করে শুনি। জি না, মানে আন্দোলনের কথা যেটা আপনি বলছেন, আমি একটু আউট অফ কানেকশন ছিলাম। স্বাধীন দেশে আন্দোলন করে সঠিক জিনিস করতে হবে কেন? জনাব শামীম পাটোয়ারি MP, আমি একটু জিজ্ঞাসা করছিলাম আন্দোলন প্রসঙ্গে, আমি একটু পরে আসি। জাতিসংঘে মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল বাংলায় ভাষণ দেবেন, আমরা জানছি। তার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের উপরেও জোর দিয়েছেন। খুব সংক্ষেপে যদি এই বিষয়ে একটু মূল্যায়নটা জানি, তারপরে আসি। জি অবশ্যই, উনি একটা গ্লোবাল, উনি বঙ্গবন্ধু কন্যা, ওনার একটা গ্লোবাল অ্যাচিভমেন্ট আছে, একটা গ্লোবাল ওয়ার্ল্ডের পভার্টি ম্যাপে বাংলাদেশের অর্জনটা ওয়ার্ল্ড পভার্টি কমাতে হেল্প করেছে। মাতৃস্বাস্থ্য, শিশু স্বাস্থ্য, স্যানিটেশন, এগুলোতে ওয়ার্ল্ডের যে সূচক পরিবর্তন হয়েছে সেখানে বাংলাদেশ একটা বিশাল ভূমিকা রেখেছে। সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই যে কোনো ভাষণ এটা গুরুত্বের সাথে ইন্টারন্যাশনাল কমিউনিটি নেয়। ওনার ভাষণের মাধ্যমে আমরা নতুন একটা ডাইমেনশন পাবো। রোহিঙ্গা বিষয় নিয়ে আমরা নেগলেক্টেড ওয়ার্ল্ড কমিউনিটির কাছে, ভ্যাকসিন নিয়েও আমরা নেগলেক্টেড ছিলাম, বাট এখন ভ্যাকসিন সমস্যাটা সমাধানের দিকে যাচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস ওনার বক্তব্যের মাধ্যমে ওয়ার্ল্ড কমিউনিটি এই যে গ্রস ইনজাস্টিস রোহিঙ্গাদের ওপর এবং আমাদের উপর করা হচ্ছে, এটার ব্যাপারে ওয়ার্ল্ড কমিউনিটি ইউনাইটেডলি সফট টোনে কথা না বলে আমরা পাশে আছি, আমরা দেখব, আমরা মানবাধিকারটা, এটা না করে একটা হার্শ এবং ইফেক্টিভ লিগাল স্যাংশন যদি অ্যাপ্রোচে যায়, এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় এই ভাষণটা ফ্রুটফুল হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই জোরালো ভাষায় জানাচ্ছেন, আমরা ওনাকে অভিনন্দন জানাই। উনি বেশ কিছু অ্যাওয়ার্ড পেয়েছেন, এগুলো দেশের জন্য অর্জন, এবং অবশ্যই উনি বাংলাদেশের একজন রাজনৈতিক সম্পদ। উনি বাংলাদেশ যখন বিদেশে যান, আমি জানি বিদেশিরা
তার বক্তব্য কোট করেন এবং তার সাথে পরিচিত হন। আমার মনে হয় উনি কালকে অবশ্যই জাতির জন্য দিক নির্দেশক কোনো বক্তব্য দিবেন। অনেক অনেক ধন্যবাদ জনাব শামীম পাটোয়ারী এমপি, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব এস এম কামাল হোসেন। আপনাকে ধন্যবাদ। দুইজন বিজ্ঞ আলোচক সহ দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাই। দেখেন, আপনি বলেছেন, তারপর আমি বলি যে আজকের উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি, গণতন্ত্রের প্রতীক, সততা, সাহসিকতা, দক্ষতার সাথে দেশপ্রেমে যিনি দেশটাকে আজকে বিশ্বের দরবারে উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছেন, সেই মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘের অধিবেশনে গিয়েছেন। সেখানে দারিদ্র্য দূরীকরণ, পৃথিবীর সুরক্ষা, সকলের জন্য শান্তি সমৃদ্ধি নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণে সার্বজনীন আহ্বান সাড়া দিয়ে বাংলাদেশকে সঠিক পথে অগ্রসর হওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জুয়েল ইন দ্য ক্রাউন অব দ্য ডে হিসাবে সেই অনুষ্ঠানের সঞ্চালক উল্লেখ করেছেন। আমি মনে করি এটা ব্যক্তি শেখ হাসিনাকে নয়, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে বিশ্বের দরবারে শেখ হাসিনা একটি মর্যাদায় অধিষ্ঠিত করেছেন এবং বিশ্ব নেতৃত্ব বিভিন্ন সময় শেখ হাসিনার প্রশংসা করেছেন এবং বিশ্বের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত করেছেন। আমরা মনে করি আজকের প্রধানমন্ত্রী যেভাবে জাতিসংঘের রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে 11 লক্ষের উপরে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্বের মানবতার মা হিসেবে আখ্যায়িত হয়েছিলেন বিশ্ব মিডিয়ায়, আমি মনে করি তার সঠিক নেতৃত্ব, তার সুযোগ্য নেতৃত্ব, বিশ্ব নেতৃত্বের কাছে তার গ্রহণযোগ্যতা, এই রোহিঙ্গার সমস্যা সহ বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলার জন্য তিনি যে উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছেন বা গ্রহণ করবেন, এই জন্য বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমি অভিনন্দন। অনেক অনেক ধন্যবাদ জনাব এস এম কামাল হোসেন, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা সবাই প্রত্যাশা করি এই রোহিঙ্গা বিষয়টিতে অন্তত একটা সফলতার দ্বার প্রান্তে আমরা পৌঁছাই। জনাব হাবিবুর রহমান হাবিব, আসি আপনাদের আন্দোলন রব প্রসঙ্গে। আমরা সেই রবটি শুনতে পাচ্ছি। আওয়ামী লীগ বলছে যে 13 বছর ধরে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন বিএনপির আন্দোলনের আহ্বান যেমন সফল হয়নি, এবারও তেমনি নিষ্ফল হবে। এমনকি আপনাদের নেতা গয়েশ্বরচন্দ্র রায়ও বলছেন যে আন্দোলনের ডাক দিয়ে মাঠে নামছে না, শুধুমাত্র উপদেশ দিয়ে শেষ হয়ে যাচ্ছে, মাঠে নামেন না নেতারা। এরকম কথা প্রথম না, এর আগেও বহুবার আওয়ামী লীগ বিএনপি সব দলের মধ্যে থেকেও শুনেছি। বিএনপি পন্থী বুদ্ধিজীবী ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলছেন অজু করে নামাজ না পড়ার মতো অবস্থা, মানে অজু করছেন, আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছেন কিন্তু আন্দোলনে নামছেন না। কেন বারবার আন্দোলন বলা হচ্ছে কিন্তু নামা হচ্ছে না, বা না মানে বলেও নামা হচ্ছে না কেন, বা নামা না গেলে বলা হচ্ছে কেন? আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, আপনাকে আমাকে পিছনে ফিরে নিতে চাই। এখানে জাতীয় পার্টির মহাসচিব, অতিরিক্ত মহাসচিব এখানে উপস্থিত আছেন, সংসদ সদস্য শামীম পাটোয়ারী। আমরা হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে আমরা 9 বছর আন্দোলন করেছিলাম। তখনও আমাদের কিন্তু 84 সালে বললাম যাবে, 86 সালে বললাম যাবে, 87 সালে বললাম চলে গেল, 88 বললাম যে হারিয়ে গেল। এই করতে করতে কিন্তু 9 বছর সময় লেগেছে। এখন সেটা একটা প্রেক্ষাপট ছিল, যেহেতু সেটা সামরিক শাসন বা এর মধ্য দিয়ে ক্ষমতা এসেছিল, সেখানে তার সেন্টিমেন্ট একটা আলাদা ছিল। তারপরে 9 বছর লেগেছে। এখন সরকার যেটা, সে লেবাস হলো গণতন্ত্রের, কিন্তু আচরণ হলো ফ্যাসিবাদ। এখন আমরা এরশাদ সাহেবের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। আমাদের অনেকে একদিন 10,000 লোক অ্যারেস্ট হয়েছিল, একদিন থানায় ডেকে নিয়ে বন্দি করেছিল। বিভিন্ন ধাপে ধাপে অনেক লোক মারা গেছে, অনেক লোক আহত হয়েছে, আমরা জেলে গেছি বিভিন্ন ভাবে বিভিন্ন সময়। কিন্তু এখন যেটা চলছে সেটি হলো, এটা বিশ্বের বুকে এই ধরনের শাসক ইতিপূর্বে কোনদিন আসেনি। সামরিক শাসকের এক ধরনের প্যাটার্ন থাকে, গণতান্ত্রিক শাসনের এক ধরনের প্যাটার্ন, কিন্তু যেটা ফ্যাসিবাদ, সে কিন্তু সামরিক শাসন, অগণতান্ত্রিক সরকার সব মিলে কিন্তু ফ্যাসিবাদের এখানে উদ্ভব হয়েছে। এখানে দেখেন যে আজকে প্রধানমন্ত্রীকে আপনার বিশ্বের সম্মাননা দিচ্ছে, কিন্তু তার দেশে গণতন্ত্র নেই। এই যে পরশু দিনের আগের দিন নির্বাচন হয়ে গেলে 160 ইউনিয়ন, সেখানে মানুষ অংশগ্রহণ, কোনো দল অংশগ্রহণ করবে না, কোনো দলের এখানে কোনো প্রার্থী নেই, এক দলের প্রার্থী সেখানে। তারপরে 43-44 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। যে দেশে গণতন্ত্র নেই, সেই দেশের প্রধানমন্ত্রীকে কোন দেশ কি পুরস্কার দিল, ক্রাউন ভূষিত করলো না কি দিল, এটা তো দেখার বিষয় না আমাদের। আমরা দেখতেছি যা, আমরা সেইটার ব্যাপারে আমাদের প্রত্যাশা।
তো গণতন্ত্রটা এখানে মানুষ তার গণতন্ত্র ফিরে পাক, তার অধিকারটা ফিরে পাক। আর একটা জিনিস হলো, তাহলে কি বিশ্ব ভুল করছে? তাহলে কি বিশ্ব আসলে চিনতে ভুল করছে? আমি একটা দিন বলি যে আজকে পৃথিবীর সব দেশ তাকে পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসাবে যদি মেনে নেয় আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি চাই যে এই যে রোহিঙ্গা সমস্যার যে সমাধান, এই সমাধান যদি উনি করে আসতে পারেন, তাহলে নির্বাচন রাতের আগের দিন রাত্রে হয়েছে, মাঠে গণতন্ত্র নেই, রাত্রিবেলা ভোট হয়, দিনের বেলা ভোট হয় না, এই সব কিছুর পরে কিন্তু আমি একটা ধন্যবাদ দেবো, আসলে ধন্যবাদ দেবো। কারণ এটা আমাদের জাতির অনেক বড় সমস্যা। এখন একজন প্রধানমন্ত্রী যাকে সারা বিশ্ব তাকে নেত্রী হিসাবে বা নেতৃত্বের প্রতি আস্থাশীল, সেই দেশের প্রধানমন্ত্রী যদি রোহিঙ্গা সমস্যা, এটা হলো আমাদের এই সমস্যাটার সমাধান আমাদের যৌক্তিক, অযৌক্তিক না। এই সমস্যার সমাধানটা যদি উনি করে আসতে পারেন, অবশ্যই আমি ব্যক্তিগতভাবে হলেও ওনাকে আমি অবশ্যই সম্মান জানাবো। এই ব্যাপারে আমার কোনো রকমের এতটুকু আমি দ্বিধা করবো না। অনেক ধন্যবাদ। কিন্তু ওই প্রশ্নটা যে আন্দোলন করে বিএনপি আন্দোলনে নামে না কেন, বা আন্দোলনের কথা এত বলে কেন যদি নামতে না পারে? তো আন্দোলনের ব্যাপারটা শোনেন, এগুলো তো আন্দোলন তো প্রতিদিন হয় না, প্রতি সপ্তাহে হয় না, প্রতি মাসে হয় না, প্রতি বছরও হয় না। এটা এক একটা সময়ে হয়, 5 বছর, 10 বছর, 15 বছর, কোন একটা সময় কি একটা হয়। আজকে আন্দোলন খেলা আপনারা যেটা বলছেন, এই আন্দোলনটা হয়তো হয় নাই, তারপরে সামনে হবে না তার তো কোনো মানে নেই। আর আমাদের আন্দোলন করতে হবে কেন? আন্দোলন করতে হবে কেন? আন্দোলন করে তো আমরা তো তত্ত্বাবধায়ক সরকার, মানুষের ভোটাধিকারের অধিকার আমরা ফিরে নিয়ে এসেছিলাম। আওয়ামী লীগ 173 দিন হরতাল করেই তো তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের সংযোজন করিয়েছিল। সেই তত্ত্বাবধায়ক সরকার বিধান উঠিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে এখন মানুষ ভোট দিতে পারে না, ভোট সেন্টারে মানুষ গেলেও ভোট দিতে পারে না, যে কারণে অনেক সময় অনেকে যায় না। এটা জন্য আন্দোলন করতে হবে কেন? আমরা তো সরকার উৎখাতে যাচ্ছি না, ঠিক আছে? যেভাবে তারা নির্বাচিত হয়েছে, আমরা তো চাই যে একটা নিরপেক্ষ নির্বাচন মানুষ ভোট দিয়ে। আমরা তো বলছি না আমাদের অধীনে নির্বাচন কমিশন দিতে হবে। আমরা চাই, দেশের মানুষ চাই মানুষ যেন ভোট দিতে পারে। সেই একটা দাবির জন্য আমাদের আন্দোলন করতে হবে কেন? আমাদের রাস্তাঘাট অবরোধ করতে হবে কেন? আমাদের হরতাল দিতে হবে কেন? স্পষ্ট আপনাদের এই প্রশ্নটি একদম স্পষ্ট যে কেন করতে হবে, কিন্তু আপনারা বলছেন করবেন, আন্দোলন করবেন, সেটি কেন করছেন না বা কেন বলছেন, সেটি আমার প্রশ্ন ছিল। আর আপনাদের কোনো পরিকল্পনা, রূপরেখা ধারাবাহিক বৈঠক থেকে আসলো কিনা পরের অংশে জনাব হাবিবুর রহমান হাবিব, আমি একটু পরের অংশে জানতে চাই। আমি জনাব SM কামাল হোসেনের কাছ থেকেও এই বিষয়টা জানতে চাই যে বিএনপি বৈঠক করছে, ধারাবাহিকভাবে বৈঠক করছে একটা গণতান্ত্রিক উপায়, কেন আপনারা এর মধ্যে ষড়যন্ত্রের রূপকল্প দেখতে পাচ্ছেন? আপনাকে ধন্যবাদ। হাবিব সাহেব আমার বড় ভাই, তো একসময় ছাত্রলীগের সভাপতি ছিল। উনি শেখ হাসিনার সরকারের ভিতরে ফেসিবাদী ক্যারেক্টার দিচ্ছেন। ফেসিবাদী ক্যারেক্টার কি হাবিব সাহেব সংজ্ঞাটা ভুলে গেছে। আমার বড় ভাই বিএনপিতে আসার পর ফেসিবাদী ক্যারেক্টারটা ভুলে গেছেন। আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন যে বিরোধী দলের নেত্রী শান্তি সমাবেশ করতে গিয়েছিল, হাওয়া ভবনে বসে ষড়যন্ত্র করে তারেক জিয়া 75-এর খুনিয়ার 71-এর যুদ্ধ অপরাধীদের নিয়ে বৈঠক করে শান্তি সমাবেশ করতে দেয়, গ্রেনেড মেরে বিরোধী দলের নেত্রীকে হত্যা করার চেষ্টা করেছিল। আইবি রহমান 22 জন আওয়ামী লীগের নেতাকর্মী মারা গিয়েছিল। এইটা কোন গণতন্ত্রের চরিত্র? উনরা গণতন্ত্রের কথা বললেন, 500 বোমায় 63। জনাব কামাল হোসেনের কানেকশনটি মনে হয় বিচ্ছিন্ন হয়ে গেছে। আছেন কি জনাব কামাল হোসেন? আপনি শুনছেন আমাকে? জেলা রক্তাক্ত করলে এটা কোন গণতন্ত্রকে হত্যা করলে এটা কোন দেশের গণতন্ত্রের কথা বলেন? উনরা 16 জন সাংবাদিককে হত্যা করেছে। এটা কোন দেশের গণতন্ত্র? কোন স্বৈরাচার? এটা কোন ফেসিবাদ? উনরা ইকবাল সুবহান চৌধুরী সাংবাদিকদের পক্ষে সমাবেশ করতে গিয়েছিল, কুইটায় রক্তাক্ত অবস্থায় ফিরে এসেছিল। এইটা কোন ফেসিবাদের চরিত্র? আর জি, আমার মনে হয় সংযোগে একটু সমস্যা হচ্ছে। কথা বলেন। আমি আরেকটু বলতে, সে কি সমাবেশ করতে গিয়েছিল? আমার শেষ করতে দেন প্লিজ। অবশ্যই অবশ্যই, একটু সংযোগে সমস্যা হচ্ছে, এজন্য বলছিলাম। ওনার গায়ের মোটরসাইকেল তুলে দিয়েছিল, তার পিছন দিয়ে কলার ধরে টেনেছিল বিচৌধুরীর মতো ছাত্র দলের ক্যাডাররা। এটা কোন ফেসিবাদের ক্যারেক্টার? কোন গণতান্ত্রিক সরকারের ক্যারেক্টার? উনরা কামাল হোসেন বান্দরবনে গিয়েছিলেন, গাড়ি ভরে হামলা করেছিলেন। ওনাদের জোটের নেতা, একসময় বিএনপির নেতা ছিলেন কর্নেল ওলি, তার সমাবেশে হামলা করে 2 জনকে হত্যা করেছিল। কোন ক্যারেক্টার? আর উনি রাতের ভোটের কথা বললেন, বিএনপি ভোট খেলেছিলেন সেদিন।
সংযোগে সমস্যা হচ্ছে। জনাব কামাল হোসেন, 20 জন জামাত নেতাকে মনোনয়ন দিয়ে উনি উৎকোচ গ্রহণ করতেছিলেন, জোটের বিচার ভাঙন ধরেছিল, 15 দিন পর্যন্ত প্রার্থী দিতে পারেনি। আমি যদি মনে করি ওনার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য সেদিন নির্বাচনে যায়নি। হ্যাঁ, আমি বলি না যে 2018 সালের 30 ডিসেম্বরের নির্বাচন শতভাগ সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে। সেই নির্বাচনে হ্যাঁ কিছু অনিয়ম হয়েছে, ত্রুটি হয়েছে, তার জন্য দায়ী কি? মির্জা ফখরুল সকাল 11টায় গাইবান্ধায় দাঁড়িয়ে কি বলেছিলেন? নির্বাচন সুষ্ঠু হয়েছে, নিরপেক্ষ হয়েছে। আর ওনারা নির্বাচন খেলা খেলেছেন, ওনারা নির্বাচনে প্রতিযোগিতা না করে ওনারা মনোনয়ন বাণিজ্য করেছেন ওনাদের নেতা। আজ ওনাদের নেতার এপিএস অপু গ্রেপ্তার আছে, কত টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছেন মনোনয়ন বাণিজ্যের নামে। গণতন্ত্রের এই সরকার, শেখ হাসিনার সরকার, আমি যদি বলতে চাই যে জিয়া থেকে খালেদা জিয়া 28 বছর ক্ষমতায় ছিল, বাংলাদেশের মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন করেনি। শেখ হাসিনা বাংলাদেশে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন, উনাদের আমলে বিদ্যুৎ দিতে পারে না। আমি চাপাই নবগঞ্জ বর্ষা, এই চাপাই নবগঞ্জের কনসার্টে 22 জন কৃষককে গুলি করে হত্যা করেছিল বিদ্যুৎ দিতে পারেনি বলে। উনাদের আমলে সার দিতে পারেননি বলে 18 জন কৃষককে গুলি করে হত্যা করেছিল। জি, জনাব এস এম কামাল হোসেন, বিএনপির এই দোষ ত্রুটিগুলো আপনি যেগুলো তুলে ধরছেন সেগুলো আপনি বলছেন। আমাকে একটা বিরতিতে যেতে হবে, বিরতির পরে আমি আবারও ফিরবো। জি, যদি শেষ লাইনটা শেষ করেন। 30 সেকেন্ডে শেষ করুন। আজকে শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর যে বাংলাদেশ ছিল জঙ্গিবাদের বাংলাদেশ, সন্ত্রাসের বাংলাদেশ, দুর্নীতিবাদের বাংলাদেশ, যে বাংলাদেশ বিএনপি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল, সেই বাংলাদেশকে শেখ হাসিনা উন্নয়নশীল বাংলাদেশ করেছে, উন্নয়নের রোল মডেল করেছে। সেই বাংলাদেশে ঘরে ঘরে বিদ্যুৎ, সেই বাংলাদেশে 18,000 কমিউনিটি ক্লিনিক, সেই বাংলাদেশে বয়স্করা ভাতা পায়, বিধবারা ভাতা পায়, বছরের শুরুতে 1 সেট বই পায়। আপনি দেখেছেন এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে, এই করোনা বৈশ্বিক মহামারীর মধ্যে জননেত্রী শেখ হাসিনা 1,24,000 ঘর নাই, যাদের জমি নাই তাদের ঘর দিয়েছেন। 300 বস্তিবাসীকে। জি, জনাব এস এম কামাল হোসেন, এই বিষয়গুলো তো আছে, কিন্তু সাথে সাথে নির্বাচনের কি হবে, নির্বাচন নিয়ে কি ভাবনা, এটিও একটু আলোচনা আছে। একটা বিরতির পরে আমি একটা বিরতি থেকে ফিরবো, জনাব শামীম হায়দার পাটোয়ারির কাছে ওই বিষয়ে একটু জানবো, তারপরে নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে আপনাদের কাছে আরো জানবো। ফিরছি রাজকাহনে বিরতির পর। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। জনাব শামীম হায়দার পাটোয়ারি এমপি যেই দাবিতে বিএনপি আন্দোলনের কথা বলছে, তার মধ্যে একটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। এটি পুরনো দাবিতে আন্দোলনের কথা বলেই আসছে। জাতীয় পার্টির চেয়ারম্যান, আপনাদের দলের চেয়ারম্যান জি এম কাদের বলছেন তত্ত্বাবধায়ক সরকার কোনো পূর্ণাঙ্গ সমাধান নয়, দীর্ঘমেয়াদী সমাধান নয়, বরং নির্বাচন কমিশন গঠনে আইন বানানোর কথা, সংবিধানের আলোকে আইন করার কথা বলছেন তিনি। আপনারা কি কোনো দাবি জানাবেন, কোনো তৎপরতা, মানে এটি নিয়ে কোনো তৎপর হবেন এই বিষয়ে? এটা নিয়ে তো সংসদে আমি কথা বলেছি, জি এম কাদের স্যারও বলেছেন তত্ত্বাবধায়ক সরকার যে ভোটগুলো করেছে, যেমন অ্যামেন্ডমেন্টের আগে 91 সালে করেছে, 96 সালে করেছে, তারপরে 2001, প্রতিটা ভোটেই যারা হেরে গেছে তারা তত্ত্বাবধায়কের প্রতি অনাস্থা দেখিয়েছে। অর্থাৎ তত্ত্বাবধায়ক এমন একটা ভোট করতে পারে নাই যেটা দুটি দল বা তিনটি দল পুরোপুরি একসেপ্ট করে মেনে নিয়েছে। এবং পৃথিবীর অনেক দেশে তত্ত্বাবধায়ক সরকার নেই। আমিও একসময় বলেছিলাম তত্ত্বাবধায়ক সরকার দরকার, কিন্তু যে জিনিসটা নাই, অনেকদিন ধরে নাই, সেটাকে ফিরিয়ে আনা খুব কঠিন ব্যাপার বাস্তবতা দেখলে। এবং বিএনপি 12 সালে আন্দোলন করেছে, 13 সালে করেছে, 14 করেছে, 15 করেছে, এবং ব্যাপক আন্দোলন হয়েছে। আমি সেই সময় গাইবান্ধা যাচ্ছিলাম, একটা পর্যায়ে আমাকে সামনে বিজেপি পিছনে বিজেপি দিয়ে স্কট করে গাড়িগুলো নিয়ে যাওয়া হলো, লাইক ইন এ স্টেট অফ ওয়ার। আন্দোলন খারাপ হয়নি, কিন্তু আন্দোলন কার্যকর হয়নি। কার্যকর হবে না দুটি কারণে। এক হচ্ছে 2001 থেকে 2006 বিএনপি কে মানুষ দেখেছে, ঠিক সেই বিএনপির জন্য ব্যাপক গণ আন্দোলন, গণজোয়ার নামবে, এটা বাংলাদেশে হবে না। দুই হচ্ছে এই বাংলাদেশে 75 পরবর্তী যতগুলো সফল আন্দোলন হয়েছে, কোটা আন্দোলন আর ছাত্রদের ভ্যাট প্রত্যাহার আন্দোলন দুটো বাদ দিলে, প্রত্যেকটা সরকার পরিবর্তনের আন্দোলনে আওয়ামী লীগ ওয়াজ দ্য পার্টনার অর পার্ট। সেটা 90 হতে পারে, 96, 95 হতে পারে, 2005 হতে পারে। আওয়ামী লীগকে বাদ দিয়ে একটা আন্দোলনও সফল হয়নি, বা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা আন্দোলনও সফল হয়নি। তো এটা তার মানে কি দেশের মানুষের কোনো আন্দোলন হচ্ছে না? আন্দোলনও হচ্ছে, কিন্তু সেটার ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে। দেখুন, গান্ধীজি অসহযোগ আন্দোলন করেছিল, তাতে কিন্তু ভারত স্বাধীন করতে পারেনি, কিন্তু জনগণকে এক করতে পেরেছিল। ভারত স্বাধীন হলো কখন? নেতাজি সুভাষচন্দ্র বোস যখন আজাদ ফৌজ ঘটলেন, ভারতের সেনাবাহিনী থেকে সৈন্য ভাগিয়ে নিয়ে গেলেন, ওই সেনাবাহিনীর সেকেন্ড ওয়ার্ল্ডের পর যখন আসলো,
তাদের মুক্তির দাবিতে ভারতীয়রা আন্দোলন করলো, ভারতীয় সরকার বা ব্রিটিশ সরকার বুঝতে পারলো না এদের নিয়ে কি করবে। নাও জনগণ একটা নীরব আন্দোলন করে দিয়েছে, তারা ভোট কেন্দ্রে যাওয়া বন্ধ করে দিয়েছে। এটার কোনো সমাধান, প্লজিবল সমাধান আলোচনা ছাড়া, সব দলকে ছাড়া কোনোভাবেই সম্ভব না। এবং সাম্প্রতিক সময়ে আমরা খুব বিব্রতকর অবস্থায় পড়েছি, প্রার্থীও আর ভোট করতে চাচ্ছে না। এই যে প্রার্থী নাই, ভোটার নাই, তাহলে কার্যত দেশটা কি হবে? একটা একদলীয় শাসনের দিকে চলে যাবে অটোমেটিক। এটা আওয়ামী লীগ চাইলেও যাবে, না চাইলেও যাবে। লেভেল প্লেইং ফিল্ড নাই। লেভেল প্লেইং ফিল্ডে দেখা যাচ্ছে একটা সরকার দলীয় প্রার্থী, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রার্থী, এবং মাঠে তিনি রাইটলি হোক রংলি হোক মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতাগুলো এক্সারসাইজ করার চেষ্টা করেন, এবং প্রশাসন তাকে সেটা মেনে নেয় অনেক ক্ষেত্রে, মোস্ট অফ দ্য টাইম। সেখানে ইন্ডিভিজুয়াল একটা প্রার্থী, তিনি তো একটা ব্যক্তি, তিনি একটা লোকাল নেতা, তার পক্ষে এই অসম যুদ্ধ অংশগ্রহণ করা আত্মহত্যার সামিল। সেই জন্য বিএনপিও বর্জন করেছে। জাতীয় পার্টিও লাস্ট 4টা উপনির্বাচন, একটা বাদ দিলে 3টাতেই প্রত্যাহার করে নিচ্ছে নানা কারণে। এবং নির্বাচন কমিশন চেয়ে চেয়ে দেখছে কেন প্রার্থী আসছে না, কেন প্রার্থী প্রত্যাহার করছে। নির্বাচন কমিশন কি আজ পর্যন্ত তদন্ত করেছে যে প্রার্থীরা কি সঠিকভাবে প্রত্যাহার করছে, নাকি প্রলোভন অথবা ভয়ের কারণে প্রত্যাহার করছে? এই যে নির্বাচন কমিশনের সক্রিয়তা যেখানে প্রয়োজন, সেখানে নিষ্ক্রিয়তা, এটা আবার কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তাকে দাবি মানে উঠিয়ে নিয়ে আসবে। যে নির্বাচন কমিশন পারছে না, নির্বাচন কমিশন পারবে না, তাহলে আবার তত্ত্বাবধায়কের দাবি আসবে এক পর্যায়ে। এটা কিন্তু সরকারকে চিন্তা করতে হবে। ফেইলার অফ নির্বাচন কমিশন যত হবে, তত বেশি তত্ত্বাবধায়কের দাবি সব জায়গায় আসবে। আবার আপনি বলছিলেন তত্ত্বাবধায়ক সরকারও যখন নির্বাচন করছে তখনও সেটি আবার বলা হচ্ছে সুষ্ঠু হয় না, সেটি তো আছে, মানে কোথাওই মেনে নেওয়ার মানে সেই প্রবণতাটা হয়তো নেই। কিন্তু আপনি যে প্রশ্নটি করছেন, আমি নিশ্চয়ই জনাব এস এম কামাল হোসেন আপনার কাছে পরের অংশে একটু জানতে চাইবো এই প্রসঙ্গগুলোতে। জনাব হাবিবুর রহমান হাবিব, খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে, মানে আন্দোলনের একটা ইস্যু এটিও রয়েছে। ডক্টর জাফরুল্লাহ প্রশ্ন করছেন, খালেদা জিয়ার মুক্তি নিয়ে অভিযোগ করছেন যে বিএনপি কিছুই করেনি। আসলে কি করলো বিএনপি, আমাদেরকে কি একটু বলতে পারেন? কারণ পরিবারের দাবিতে মানে তিনি সাময়িক মুক্তি আছেন, বিদেশে যাবার জন্য পরিবারই আবেদন করছে। একবার মাত্র স্থায়ী কমিটির বৈঠকে বলা হয়েছিল যে প্রথমবারের মতো স্থায়ী কমিটি বলছে বিদেশে পাঠানোর জন্য দাবি জানানো হচ্ছে, তারপরে কি হবে পরবর্তীতে জানানো হবে, কিন্তু সেটি আর কখনো জানানো হয় নাই। সরকার খালেদা জিয়াকে মুক্তি দিতে ভয় পায় এমনটি বলছেন মহাসচিব। কিন্তু যখন বিএনপিকে প্রশ্ন করা হচ্ছে, তাকেই যখন প্রশ্ন করা হচ্ছে যে আপনারা কি করছেন, কি করবেন, পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে, মানে বিএনপি আসলে তার দলের চেয়ারপারসনের জন্য ভাবছে না? দলের চেয়ারপারসনের জন্য ভাবছে না এই কথাটা আপনি কিভাবে বলতে পারবেন? আমি প্রশ্ন করছি। অবশ্যই ভাবছি। আমরা তো সশস্ত্র বিপ্লব করে বেগম খালেদার জায়গায় তো একটা ওই গুলশান থেকে আমরা বের করে নিয়ে আসতে পারবো না। আমরা তো লাঠি শুটা নিয়ে গিয়ে নাজিমউদ্দিন রোডের জেলখানা থেকেও নিয়ে আসার চিন্তা করি নাই, বা পিজি হাসপাতাল থেকেও বের করে নিয়ে আসতে পারবো না। আমরা গণতান্ত্রিক উপায়ে আমরা মনে করেছি আইনের মাধ্যমে, কিন্তু আইনের মধ্য দিয়ে হবে না। তার প্রমাণ হলো যেহেতু এটা তার সাজায় দেওয়া হয়েছে নির্বাহী ক্ষমতা বলে, বা নির্বাহী আদেশে নির্দেশনা বা তার প্রত্যাশা। হয়তো আমরা বারবার বলেছি পৃথিবীর সমস্ত আইনজীবী নিয়োগ করলে বেগম খালেদা জিয়াকে আমরা জামিন করতে পারবো না, কারণ ওনাকে আইন দ্বারা ওনাকে শাস্তি দেওয়া হয়নি। জি, কিন্তু তিনি তো আদালতের আদেশে শাস্তি পেয়েছেন, নির্বাহী আদেশে। আমি আপনাকে বলি, শোনেন, খালি গতানুগত কথা বললে তো হবে না। বেগম খালেদা জিয়ার পৃথিবীর কোনো আইনে 1 ঘন্টা কেন 1 মিনিটও তার সাজা দেওয়ার কোনো সুযোগই নেই সেখানে। আমি গত পরশুদিন কাঠগড়ায় দাঁড়িয়েছিলাম 5 ঘন্টা। আমাকে টক শো থেকে ধরে নিয়ে গেছিল চ্যানেল 24 থেকে। সেই মামলার আমার গাড়ি ভাঙার মামলা, জামিন কেটে দিচ্ছিল। তারপর সেই আবার জামিন নিতে হলো, 7 জন সাক্ষী দিল। কিসের? আমি দেখলাম টক শো থেকে ধরে নিয়ে গেল। তা আমাকে ওই মামলা আমাকে আদালতে দাঁড়িয়ে আমাকে সাজা দিয়ে দিবে। আমি কি সাজা পাওয়ার যোগ্য? বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছে, এই সাজা যারা দিয়েছে, যাদের ইঙ্গিতে দিয়েছে, এই বাংলাদেশের মাটিতে একদিন দেখবেন অবশ্যই তাদের বেগম খালেদা জিয়ার কাছে ক্ষমা চাওয়া লাগবে, এবং 25 বার তাকে জেলে রেখেছিল তার জন্য ক্ষমা চাওয়া লাগবে। আর বেগম খালেদা জিয়াকে সরকার তো দয়া করে আপনার সাজা স্থগিত করে নাই তো। করোনা যদি না আসতো, বিএনপির পরিবার কেন, সব পরিবার মিলে যদি সরকারকে আবেদন করতো, সরকার তাকে বাসায় আসার সুযোগ দিত না। করোনার কারণে যদি হাসপাতালে তার কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, সেই দায় সরকার নিতে পারবে না, যে কারণে তারা 6 মাস করে তার সাজার মেয়াদ মানে সাজা স্থগিত করে তাকে বাসা থেকে সুযোগ দিয়েছে। খালেদা জিয়াকে যে জামিনে দিতে, মুক্তি তাদের বাইরে চিকিৎসার জন্য দিতে পারতো, দেয়নি। এখন আমি আপনাকে বলি যে আন্দোলন সংগ্রাম স্বামী হাতে পাটোয়ারি যে কথাটি বললেন, উনি কিন্তু অনেকখানি ব্যাখ্যা দিয়ে ফেলেছেন। তারপর আমি স্মরণ করে দিতে চাই
যে কয়টি 91 সাল থেকে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কোনো ভোট কেন্দ্রে তো কোনো দলের কোনো প্রার্থী আহত হয় নাই, কোনো প্রার্থীর উপর আক্রমণ হয় নাই। কোনো দলের জাতীয় পার্টি যখন জেলখানা অন্য কারণে মামলা ছিল জাতীয় পার্টি 91 সালে, তাছাড়া অন্য কোনো দলের বিএনপি বা আওয়ামী লীগের কারোর প্রার্থী বা তার নমিনেশন পেপার জমা দেওয়ার পরে তার কোনো নেতার নামে কর্মীর নামে মামলা দেওয়া হয় নাই, গ্রেপ্তার করা হয় নাই। 2018 সালে যেটা হয়েছে এটা পৃথিবীর ইতিহাসে একটা জঘন্যতম ঘটনা। আর আমার ভাই কামাল হোসেন যে কথাটা বললেন ফ্যাসিবাদ, 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর জঙ্গিবাদের উত্থান হয়েছিল। জনাব হাবিবুর রহমান হাবিব, আপনাকে একটু শেষ করতে দেন না, আমার সময়ের অভাব, আমি জনাব কামাল হোসেনকে শুনতে চাই। এটা আমার পাঠ, এটা আমার একটা পাঠ। হাবিব ভাই আপনি পরে বলেন, আমারে সময় দিচ্ছেন, আমারে বলতে দেন। হাবিব ভাই আমারে বলতে দেন। জনাব হাবিবুর রহমান হাবিব, আমার মনে হয় আগের কথাগুলো বলছেন, কিন্তু ওই প্রশ্নের উত্তর পাচ্ছিলাম না যে বিএনপি আসলে খালেদা জিয়ার মুক্তির জন্য কি করলো, বিএনপির ধারাবাহিক বৈঠকে কি সিদ্ধান্ত হলো, পরের অংশ যদি একটু সংক্ষেপে এই বিষয়গুলো বলেন জনাব হাবিবুর রহমান হাবিব। জনাব কামাল হোসেন শামীম পাটোয়ারি কিন্তু আপনার কাছে প্রশ্ন রেখেছেন যে প্রার্থী নাই, ভোটার নাই, তাহলে নির্বাচন এর কি হবে, গণতন্ত্রের কি হবে? না, ভোটার নাই কেন নাই, কেন ভোট সেন্টারে মানুষ যায় না, কেন আমরা নির্বাচন, তাহলে আমরা জনাব হাবিবুর রহমান হাবিব, আপনাকে ধন্যবাদ। এই প্রশ্নটি আমি জনাব কামাল হোসেনের জন্য করছিলাম। জনাব এস এম কামাল হোসেন। দেখেন, হাবিব সাহেব একটি কথা বললেন যে বেগম খালেদা জিয়াকে রায় দেওয়া হয়েছে, ইঙ্গিতে রায় দেওয়া হয়েছে, পিছন থেকে বলে দিয়ে রায় দেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করার কারণে তাকে উনাদের বেগম খালেদা জিয়ার প্রিয় ব্যক্তিরা মঈনুদ্দিন ফখরুদ্দিনরাই মামলা করে গিয়েছিল। এই কারণে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মহামান্য আদালত রায় দিয়েছেন। উনাদের আইনজীবীরা উচ্চ আদালতে গিয়েছিলেন, উচ্চ আদালত 3টি দিক নির্দেশনা দিয়েছেন। 3 কারণে বেগম খালেদা জিয়াকে জামিন দেওয়া গেল না। বিএনপির একটি অকৃতজ্ঞ দল, কারণ যিনি বিএনপির প্রতিষ্ঠাতা তিনি নিজেই অকৃতজ্ঞ। এই কারণে বিএনপি অকৃতজ্ঞ দল বলেই হাবিব ভাই ব্যক্তিগতভাবে ভালো লোক, কিন্তু বিএনপি বলতে বলে অকৃতজ্ঞতার কাতারে দাঁড়িয়েছেন। কারণ শেখ হাসিনার কাছে তার পরিবার আবেদন করেছেন, মানবিক নেত্রী শেখ হাসিনা মানবিক বিবেচনায় শেখ খালেদা জিয়াকে জেলখানা থেকে তার বাসায় যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আর উনি বললেন যে নির্বাচনে কোথাও লাশ পড়ে নেই। বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা গ্রিন রোডে গিয়েছিলেন, তখন হাবিব ভাই ছিলেন, হয়তো নেত্রীর সাথে ছিলেন। সেদিন শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি ছোড়া হলো, একজন রিক্সা চালক মারা গেল। মেয়র হানিফের নির্বাচনের সময় এই 2 জন আলোচকই জানেন 7 জন লোককে হত্যা করা হলো। বাংলাদেশের নির্বাচনে কোথায় হামলা হয়নি আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর। আর যেটা বললেন আন্দোলনের কথা বললেন, বিএনপি দেখেন একটু সমস্যা হচ্ছে সংযোগ, আমি একটা বিরতি নিয়ে ফিরে আসি। আমি আসলে এই সময়ের নির্বাচন এবং এই সময়ের আন্দোলন প্রসঙ্গে একটু জানতে চাইবো। বিরতির পরে ফিরছি রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। জনাব হাবিবুর রহমান হাবিব, 1 মিনিট একটু জানতে চাই, খালেদা জিয়ার মুক্তিতে দল আসলে কি করলো যদি আমাদেরকে সুনির্দিষ্টভাবে বলেন, এবং আন্দোলনে কি সত্যি যাবে বিএনপি আবারও, মানে কোনো নির্দেশনা রূপরেখা হয়েছে কিনা? কোনো নির্দেশনা আমাদের আলাপ আলোচনা হচ্ছে। আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা সরকারের কাছে প্রস্তাব রাখবো। সরকার প্রস্তাব না করলে আমরা আন্দোলনে যাব। একটা জাফরুল্লাহ সাহেব যেটা বলছেন বিএনপি নেতাদেরকে লাঠি করে নিয়ে নামতে বলছেন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য। আমরা তো গণতান্ত্রিক রাজনীতি করি, আমরা লাঠি নিয়ে রাজনীতি করি না। তো উনি ওনার পক্ষে থেকে উনি বলতে পারেন, এটা আলাদা কথা। তবে আমি একটা কথা এখানে আমি বলতেই হবে, সেটা হলো যে আমরা নির্বাচনটা 2018 সালে করেছিলাম, আমাদের বিরুদ্ধে আমার ভাই কামাল হোসেন বারবার তারেক রহমানের কথা বলে, বাণিজ্যের কথা বলে, মনোনয়নের কথা বলে। এই সমস্ত কথা মোটেই ঠিক না। আর তারপরে রাত্রিবেলা ভোট হয়েছে, তাহলে আমাদের এতগুলি প্রার্থী আমরা আহত হলাম কেন, এতগুলি মামলা হলো কেন? এই জন্য আমরা তো আমাদের জন্য বলছি না, আমরা জনগণের ভোটাধিকার আমরা ফিরে পেতে চাই। আওয়ামী লীগ আসতে একটানা 13 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। এই রাষ্ট্রীয় ক্ষমতা থাকার পরে তারা ভয়টা পায় কেন, ভোট থেকে ভয় পায় কেন? আমরা চাই যে ঠিক আছে, সংবিধানে তারা তত্ত্বাবধায়ক সরকারকে তারা উঠিয়ে দিয়েছে। এখন আগেও তো তত্ত্বাবধায়ক সরকার ছিল না, আন্দোলনের মধ্যে দিয়ে তো তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। আপনি যদি মনে করে থাকেন আন্দোলন অতীত হয় না বলে এবার হবে না, তা তো না। জনগণের প্রত্যাশা আছে, তারা ভোটটা দিতে চায়। এই ভোটের জন্য আমাদের যুদ্ধ করতে হয়েছে। সেই ভোট জনগণ দিতে চাই, সেই জন্য আমরা মনে করি জনগণকে সাথে করে নিয়ে
আমরা আন্দোলন করব এবং সেই আন্দোলনের মধ্যে দিয়ে অনেক ধন্যবাদ জনাব হাবিবুর রহমান হাবিব, অনেক ধন্যবাদ আপনাকে। জনাব এস এম কামাল হোসেন, সরকারের কাছে প্রস্তাব রাখবে বিএনপি, জনাব হাবিবুর রহমান বলছিলেন, না হলে আন্দোলনে যাবেন। শামীম পাটোয়ারী এমপিও আগের অংশে বলছিলেন নির্বাচনের জন্য সব দলের আলাপ আলোচনার কথা, মানে সেই আলোচনার জায়গায় আওয়ামী লীগ এর ভাবনা আছে কিনা প্রয়োজন মনে আমি আপনার বলি, দেখেন 18 সালের 30 ডিসেম্বরের নির্বাচনকে সামনে রেখে হাবিব সাহেব জানেন, আমার ভাই শামীম পাটোয়ারীও জানেন যে আজকের প্রধানমন্ত্রী গণভবনে রেজিস্টারভুক্ত নয় এমন দলদেরও ডেকে বৈঠক করেছিলেন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, প্রতিনিধিত্বমূলক নির্বাচনের জন্য, একটি সকল দলের অংশগ্রহণের মধ্যে নির্বাচন হওয়ার জন্য। আমরা মনে করি আগামী নির্বাচনও আজকের উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি, গণতন্ত্রের প্রতীক জননেত্রী শেখ হাসিনা সকল দলকে আবার আহ্বান করবেন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, যাতে নির্বাচনে অংশগ্রহণের মধ্যে দিয়ে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকে। আর একটা কথা বলেছেন আন্দোলন, আমরা আন্দোলন দেখেছি, কারণ আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখে লাভ নাই। আন্দোলনের মধ্যে দিয়েই আওয়ামী লীগ তার দাবি আদায় করেছেন, ষড়যন্ত্রের পথে নয়। 2014 সালের 5ই জানুয়ারি আমরা দেখেছি বিএনপির আন্দোলনের মানে গান পাউডার দিয়ে গাড়ি পুড়িয়ে দেওয়া, বিএনপির আন্দোলনের মানে অন্তঃসত্ত্বা মহিলাকে পুড়িয়ে মারা, বিএনপির আন্দোলনের মানে একজন ট্রাক ড্রাইভারের ছেলেকে কোলে তুলে চিৎকার করে কাঁদছেন, বাবা বাবা পানি দাও, পুড়ে মারা যাচ্ছেন, বাবার কোলে ছেলে মারা যাচ্ছে। এই হচ্ছে বিএনপির বর্তমান আন্দোলন। আমরা দেখেছি যেদিন 800 বোমায় 63টি জেলা রক্তাক্ত হয়েছিল, সেই 17ই আগস্ট বিএনপি গেলেন যেখানে শুনি জিয়ার কবর মানে লাশ নাই, সেই কবরের কাছে ছুটে গেলেন। সেদিন কথা ভাই কামাল, সেদিন বললেন আমার কথা শেষ করতে যাবে না, না সেদিন না, এটা বলা ঠিক না। কি কোনটা বলা ঠিক না? না, এই যে খুনি জিয়া বলে সম্বোধন করা, আমি তো জিয়া রহমান খুনি। এরপরে 72 থেকে 75 সালে 30,000 মানুষ খুন হয়েছে, এখন বিএনপি প্রতিদিন বলা শুরু করে। বিএনপি তো বলেই 72 থেকে 75, আমি বলি শেষ করি, আপনি বলেন তো 72 থেকে 75, ঠিক আছে 72 75 থেকে খুন মানুষ খুন হয়েছে তো, যারা থানা লুট করেছেন, যারা ব্যাংক লুট করেছেন, যারা এমপি কে গুলি করে হত্যা করেছেন, যারা পাটের গুদামে আগুন দিয়েছেন বঙ্গবন্ধু সরকার স্থিতিশীল করার জন্য, যারা যুদ্ধ অপরাধী ছিল, যারা মুসলিম লীগার ছিল, অতি বিপ্লবীরা যারা ডাকাতি করেছেন, ডাকাতদের দমন করেছেন। আর জিয়া রহমান বঙ্গবন্ধুকে খুন করেছেন, বঙ্গবন্ধুকে খুন করে নাই, বঙ্গবন্ধু খুনের খুনিদের পৃষ্ঠপোষকতা করেছেন জিয়া রহমান, খুন করে না আওয়ামী লীগের। জিয়া রহমান অবৈধভাবে পিস্তল থেকে সায়েমের কাছে ক্ষমতা নিয়েছেন। জিয়া রহমান সামরিক বাহিনীর শত শত মুক্তিযুদ্ধের অফিসার, সামরিক আইন জারি করে নাই, বিমান বাহিনীর 551 জন অফিসার হত্যা করেছেন। জিয়া রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে নেতা কর্মীকে গ্রেফতার করেছেন, অবৈধভাবে সায়েমের লেখাটা পড়েন। জনাব কামাল হোসেন, জনাব হাবিবুর রহমান, ধন্যবাদ আপনাদের দুজনকে। পাল্টাপাল্টি চলছে। জনাব শামীম হায়দার পাটোয়ারী, আপনি কি একটু বলবেন? জনাব শামীম হায়দার পাটোয়ারী, অবৈধভাবে সামরিক রেগুলেশন ব্রেক করেছেন জিয়া রহমান। সামরিক রেগুলেশন ব্রেক করেছেন। আমি তো বলি জিয়া রহমান অবৈধ, জিয়া রহমান। ধন্যবাদ জনাব এস এম কামাল হোসেন, ধন্যবাদ। আমার 1 মিনিটের মতো সময় আছে। শামীম হায়দার পাটোয়ারী, আমার মনে হয় এখন যেটা উচিত আমাদের সামনে হচ্ছে আমাদের মহামান্য রাষ্ট্রপতি এখন উচিত সকল দলকে ডাকা, এখন ডেকে নির্বাচন কমিশন সংস্কার বিষয়ে আলাপ করা, নির্বাচন কমিশনকে এবং সেই এমপাওয়ারমেন্টের সবচেয়ে বড় শর্ত হচ্ছে রাইট পারসনকে রাইট জায়গায় দেয়া। ঘোড়াটা শক্তিশালী হলে হবে না, ঘোড়াও শক্তিশালী হতে হবে, চালকও শক্তিশালী হতে হবে। এবং সেই ক্ষেত্রে গতবার একটা এক্সাম্পল ক্রিয়েট হয়েছিল, বিএনপির মধ্যে থেকে সুপারিশ গিয়েছিল, জাতীয় পার্টি থেকে সুপারিশ গিয়েছিল এবং সেখান থেকে একজনকে নেওয়া হয়েছে, বাইডেন সবাই আবার নামটাও জানি, ব্যাপারে বা লাভ না হলেও একটা লাভ হয়েছে, রাতের বেলা ভোট হয়ে গেছে, লাভ হয়েছে। নির্বাচন কমিশনের জনসংখ্যা, আমার হাতে আর সময় নেই, এই বিতর্কটা চলছে। শামীম হায়দার পাটোয়ারী, জনাব হাবিবুর রহমান হাবিব, জনাব এস এম কামাল হোসেন, ধন্যবাদ আপনাদের তিনজনকে। বিদায় আজকের মতো রাজকাহন থেকে।